আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম অঙ্গার। লেখকের নাম প্রবোধ কুমার সান্যাল। বছর 8 হলো দিল্লিতে আমি চাকরি করি। কলকাতার সঙ্গে সম্পর্ক কম। কোনো বছরে কলকাতায় 1-8বার আসি, ঘুরে বেরিয়ে সিনেমা দেখে আবার ফিরে চলে যাই, নইলে ইদানিং আর আসা হয়ে ওঠে না। বছর 3 আগে ফরিদপুর থেকে শোভনা আমাকে চিঠি লিখেছিল। ছোট দাদা, তুমি নিশ্চয়ই শুনেছ, আজ 6 মাস হতে চলল আমার কপাল ভেঙেছে। ছেলেটাকে নিয়ে কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলুম, কিন্তু সেখানেও আর থাকা চলল না। তোমার ভগ্নিপতি 100-800 টাকা যা রেখে গিয়েছিলেন তাও খরচ হয়ে গেল, আর দিন চলে না। তুমি আমার মামাতো ভাই হলেও তোমাকে চিরদিন সহোদর দাদার মতন দেখে এসেছি। ছেলেটাকে যেমন করে হোক মানুষ করে তুলতে না পারলে আমার আর দাঁড়াবার ঠাঁই কোথাও থাকবে না। এদিকে যুদ্ধের জন্য সব জিনিসের দাম ভীষণ বেড়ে গেছে। নুটু পাশ করে চাকরি খুঁজছে, এখনও কোথাও কিছু সুবিধে হয়নি। মা তো ভেবে আকুল। স্কুলের মাইনে দিতে না পারায় হারুর পড়া বন্ধ হয়ে গেল। বাবার কোম্পানির কাগজ ভেঙে সব খাওয়া হয়ে গেছে। তুমি যদি এই অবস্থায় দয়া করে মাসে মাসে 10টি টাকা দাও, তাহলে অনেকটা সাহায্য হতে পারে। ইতি। দিল্লিতে আমার এই চাকরির খোঁজ প্রথম পিসেমশাই আমাকে দেন। সুতরাং শোভনার চিঠি পেয়ে স্বর্গত পিসেমশাইয়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতাটা হৃদয় বেগের সঙ্গে ঘুলিয়ে উঠল। সেই দিনই আমি 25টি টাকা পাঠিয়ে দিলুম এবং শোভনাকে জানালুম, তোর ছেলে যতদিন না উপার্জনক্ষম হয় ততদিন আমি প্রতি মাসে তোর নামে 15 টাকা পাঠাবো। সেই থেকে শোভনা, পিসিমা, নুটু, হারু সকলের সঙ্গেই আমার চিঠিপত্রে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পুজোর সময় এবং নতুন বছরের আরম্ভেও আমি কিছু কিছু টাকা তাদের দিতুম। 3 বছর এইভাবেই চলে এসেছে। ইতিমধ্যে যুদ্ধের গতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের কী প্রকার অবস্থা দাঁড়িয়েছে, অথবা শোভনারা কিভাবে তাদের সংসার চালাচ্ছে, এর পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর আমি নিইনি, দরকারও হয়নি। মাঝখানে বোমার ভয়ে যখন কলকাতা থেকে বহু লোক মফস্বলের দিকে এখানে ওখানে পালিয়েছিল, সেই সময় শোভনার চিঠিতে কেবল জানতে পেরেছিলুম ফরিদপুরে জিনিসপত্রের দর খুব বেড়ে গেছে, অনেক লোক এসেছে ইত্যাদি। কিন্তু টাকা আমি নিয়মিতই পাঠাই, নিয়মিত প্রাপ্তি স্বীকার এবং চিঠিপত্রও আসে। যা হোক, একরকম শোভনাদের দিন কাটছে। কিন্তু প্রায় 6 মাস আগে মাসিক 15 টাকা পাঠাবার পর দিন কয়েক বাদে টাকাটা দিল্লিতে ফেরত এলো। জানতে পারলুম ফরিদপুরের ঠিকানায় পিসিমারা কেউ নেই। কোথায় তারা গেছে, কোথায় আছে, কিছুই জানা যায়নি। চিঠি দিলুম, তার উত্তর পাওয়া গেল না। আর কিছুকাল পরে আবার একদিন মানি অর্ডারে টাকা পাঠালুম, কিন্তু সেই টাকাও যথাসময়ে ফেরত এলো। ব্যাপারটা কিছুই বুঝতে না পেরে চুপ করে গিয়েছিলুম। ভাবলুম টাকার দরকার হলে তারা নিজেরাই লিখবে, আমার ঠিকানা তো আর তাদের অজানা নয়। কিন্তু আজ প্রায় 3 বছর পরে হঠাৎ কলকাতায় যাবার সুযোগ হলো এইমাত্র সেদিন। আমাদের ডিপার্টমেন্টের সাহেব যাচ্ছেন কলকাতায় তদবির তদন্তের কাজে। আমাকেই সঙ্গে যেতে হবে। ভাবলুম এই একটা সুযোগ। সপ্তাহ 3 মধ্যে কোনো একটা শনিবারে যাব ফরিদপুরে, সোমবারটা নেব ছুটি, দিন 2 মধ্যে দেখাশোনা করে ফিরব। একটা কৌতূহল আমার প্রবল ছিল, যাদের বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো সংস্থান হবার কোনো আশা নেই, সেই দরিদ্র পিসিমা শোভনা 15 টাকা মাসোহারার প্রতি এমন উদাসীন হলো কেন? শুনেছিলাম ফরিদপুর টাউনে ইতিমধ্যে কলেরা দেখা দিয়েছিল, তবে কি তাদের একজনও বেঁচে নেই? মনে কতকটা দুর্ভাবনা ছিল বই কি। সাহেবের সঙ্গে কলকাতায় এলুম এবং এসে উঠলুম 5 গুণ খরচ দিয়ে এক হোটেলে। এসে দেখছি এই বিরাট মহানগর একদিকে হয়ে উঠেছে বাঙালি প্রধান ও আরেক দিকে চলছে যুদ্ধ সাফল্যের প্রবল আয়োজন। দেশের সবাই বলছে দুর্ভিক্ষ, গভর্নমেন্ট বলছেন না, এ দুর্ভিক্ষ নয়, খাদ্যাভাব।
এই দুটোর মধ্যে তফাৎ কতটুকু সে আলোচনা আপাতত স্থগিত রেখে সপ্তাহখানেক ধরে আমার কর্তব্যস্রোতে গা ভাসিয়ে দিলুম। এর মধ্যে আর কোনো দিকে মন দিতে পারিনি। এইভাবেই চলছিল। কিন্তু ছোট পিসির মেজ ছেলে টুনুর সঙ্গে একদিন শিয়ালদার বাজারের কাছে হঠাৎ দেখা হয়ে যেতেই কথাটা আবার মনে পড়ে গেল। একটা ফুল কাটা চটের থলেতে সের পাঁচেক চাল আর বাঁ হাতে ডাঁটা শাক নিয়ে সে বিকেলের দিকে পথ পেরিয়ে যাচ্ছিল। দেখা হতে এসে থমকে দাঁড়ালো। বললুম, কী রে টুনু? চমকে সে ওঠেনি, কিছুতেই বোধ হয় সে আর চমকায় না। কেবল তার অবসন্ন চোখ দুটো তুলে সে শান্ত কণ্ঠে বললে, কবে এলে ছোটদা? তার হাত ধরে বললুম, তোদের খবর কী রে? খবর বলে সে পথের দিকে তাকালো। কসাইখানার মৃত্যু পথযাত্রী রুগ্ন গাভীর মতো দুটো নিরীহ তার চোখ, যেন এই শতাব্দীর অপমানে সে চোখ আচ্ছন্ন। মুখ ফিরিয়ে বলল, খবর আর কি, কিছু না। হাসি মুখে বললুম, এ কি তোর চেহারা হয়েছে রে? 25 বছর বয়স হয়নি, এরই মধ্যে যে বুড়ো হয়ে গেলি। আমার মুখের দিকে চেয়ে টুনু বললে, বাংলাদেশে থাকলে তুমিও হতে ছোটদা। কথাটায় অভিমান ছিল, ঈর্ষা ছিল, হতাশা ছিল। বললুম, চাল কিনলি বুঝি? টুনু বললে, না, আপিস থেকে পাই কন্ট্রোলের দামে। 4 জন লোক, কিন্তু সপ্তাহে 6 সেরের বেশি পাইনি। এই তো যাব, গেলে রান্না হবে। তোমার খবর ভালো, দেখতেই তো পাচ্ছি। বেশ আছো? আচ্ছা চলি, যুদ্ধ থামবার পর যদি বাঁচি আবার দেখা হবে। বললুম, শোভনাদের খবর কিছু জানিস? তারা কি ফরিদপুরে নেই? না বলে একটু থেমে টুনু পুনরায় বললে, তাদের খবর আমার মুখ দিয়ে শুনতে চেও না ছোটদা। কেন রে? তারা থাকে কোথায়? বউবাজারে, 313 F নম্বরে। হ্যাঁ, যেতে পারো বই কি একবার। আসি তাহলে। এই বলে টুনু আবার চলল নির্বোধ ও ভারবাহী পশুর মতো ক্লান্ত পায়ে। টুনুর চোখে, মুখে ও কণ্ঠস্বরে যেরকম নিরুৎসাহ লক্ষ্য করলুম, তাতে শোভনাদের সঙ্গে দেখা করতে যাবার রুচি চলে যায়। কলকাতায় এসে তারা যদি শহরতলির আনাচে কানাচে কোথাও ঘর ভাড়া নিয়ে থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু বউবাজার অঞ্চলের বাসা ভাড়াও তো কম নয়। একটা কথা আমার প্রথমেই মনে হলো, নুটু হয়তো ভালো চাকরি পেয়েছে। আজকাল অন্ন দুর্লভ, চাকরি তো দুর্লভ নয়। যারা চির নির্বোধ ছিল তারা হঠাৎ চতুর হয়ে উঠল এই সম্প্রতি। 100 টাকার বেশি মাসিক পাবার কল্পনা যাদের চিরজীবনেও ছিল না, তারা যুদ্ধ সরবরাহের কন্ট্রাক্টে সহসা হয়ে উঠল লক্ষপতি, এবং দুর্ভিক্ষকালে চাউলের জুয়া খেলায় কেউ কেউ হলো সহস্রপতি। হয়তো নুটুর মতো বালকও এই যুদ্ধকালীন জুয়ায় ভাগ্য ফিরিয়ে ফেলেছে। এই যুদ্ধে কী না সম্ভব। ওদের খবর নেব কি নেব না, এই তোলাপাড়ায় আর কাজের চাপে কয়েকটা দিন আরও কেটে গেল। হঠাৎ অফিসের সাহেব জানালেন, আগামীকাল আমাদের দিল্লি রওনা হতে হবে, এখানকার কাজ ফুরিয়েছে। আমারও এখানে থাকতে আর মন টিকছিল না। আমার হোটেলের নিচে সমস্ত রাত ধরে শত শত কাঙালির কান্না শুনে বিনিদ্র দুঃস্বপ্নের এই কটা দিন কোনো মতে কাটিয়েছি। আর পারিনে। দুর্গন্ধে কলকাতা ভরা, তবু এখান থেকে যাবার আগে একবারটি পিসিমাদের খবর না নিয়ে যাওয়ার ভাবনায় মন খুঁতখুত করছিল। বিশেষ করে যাবার আগের দিনটা ছুটি পেলুম জিনিসপত্র গুছিয়ে নেবার জন্যে। একটা সুযোগ পাওয়া গেল। বউবাজারের ঠিকানা খুঁজে বার করতে আমার বিলম্ব হলো না। মনে করেছিলাম তারা যে অবস্থাতেই থাকুক না কেন হঠাৎ গিয়ে দাঁড়িয়ে একটা চমক দেব, কিন্তু বাড়িটা দেখে আমি দিশাহারা হয়ে গেলুম। সামনে একটা গেঞ্জি বোনার ঘর, তার পাশে লোহার কারখানা, এদিকে মণিহারি দোকান, ভিতরে ভুসিমালের আড়ত। নিচেকার উঠোনে গিয়ে দাঁড়িয়ে দেখি সমস্ত নিচের তলাটায় কতকগুলি লোক শন দড়ির জাল বুনছে ক্ষিপ্র হস্তে। ওপর তলাটায় লক্ষ্য করে দেখি বহু লোকজন। ওটা যে মেস বাসা তা বুঝতে বিলম্ব হলো না। একবার সন্দেহক্রমে বাড়ির নম্বরটা মিলিয়ে দেখলুম,
না, ভুল আমার হয়নি, টুনুর দেওয়া এই নম্বরই ঠিক। এদিক ও ওদিকে দু চারজনকে ধরে জিজ্ঞেস করতে যখন বেশ একটা গণ্ডগোল পাকিয়ে তুলেছি, দেখি সেই সময়ে বছর 12-13 বয়সের একটি মেয়ে সকৌতুকে উপরতলাকার সিঁড়ি বেয়ে মেসের দিকে যাচ্ছে এবং তাকে দেখে 4-5টি লোক উপর থেকে নানা রঙে হাতছানি দিচ্ছে। আমি তাকে দেখেই চিনলুম সে পিসিমার ছোট মেয়ে। তৎক্ষণাৎ ডাকলুম, মিনু। মিনু ফিরে তাকালো। বললুম, চিনতে পারিস আমাকে? না তো। তোর মা কোথায়? ভেতরে। বললুম, আমাকে পথ দেখিয়ে নিয়ে চল দেখি, এই যে একেবারে গোলক ধাঁধা। আয়, নেমে আয়। মিনু নেমে এলো। বললে, কে আপনি? পোড়ারমুখী বলে তার হাত ধরলুম। বললুম, চল ভেতরে, তোর মার কাছে গিয়ে বলবো আমি কে। মুখ পড়িয়ে আমাকে একেবারে ভুলেছিস? আমাকে দেখে উপরতলাকার লোকগুলি একটু সরে দাঁড়ালো। বেশ বুঝতে পারছিলুম আমার হাতের মধ্যে মিনুর ছোট্ট হাতখানা অস্বস্তিতে অধীর হয়ে উঠেছে। উপরে উঠতে গিয়ে সে বাধা পেয়েছে, এটা তার ভালো লাগেনি। তার দিকে একবার চেয়ে আমি নিজেই তার হাতখানা ছেড়ে দিলুম। মিনু তখন বললে, ওই যে চৌবাচ্চার পাশে গলির ভিতর দিয়ে সোজা চলে যান, ওদিকে সবাই আছে। এই বলে সে ওপরে উঠে গেল। চোখে মুখে তার কেমন যেন বন্য উদ্ভ্রান্তের ভাব। এই সেদিনকার মিনু, পরনে একখানা পাতলা সস্তা ডুরে, চেহারায় দারিদ্র্যের রুক্ষ শীর্ণতা, কিন্তু এরই মধ্যে তারুণ্যের চিহ্ন এসেছে তার সর্বাঙ্গে। আমি একটা বিষণ্ণ নিঃশ্বাস ফেলে ভিতর দিকে পা বাড়ালাম। বিস্ময়ে চমক দেবার উৎসাহ আর আমার ছিল না। সরু একটা আনাগোনার পথ পেরিয়ে আমি ভিতরে এসে দাঁড়িয়ে ডাকলুম, পিসিমা। কে? ভিতর থেকে নারী কণ্ঠে সাড়া এলো এবং তখনই একটি স্ত্রীলোক এসে দাঁড়ালো। বললে, কাকে চান? অপরিচিত স্ত্রীলোক। রং কালো, নাকে নাকছাবি, মুখে পানের দাগ, পরনে কাচের চুড়ি। এই প্রকার স্ত্রীলোকের সংখ্যা বউবাজারেই বেশি। বললুম, তুমি কে? এই বলে অগ্রসর হলুম। স্ত্রীলোকটি বললে, আমি এখানকার ভাড়াটে। এমন সময় একটি ছেলে বেরিয়ে এলো। দেখেই চিনলুম সে হারু। হাসি মুখে বললুম, কি হারু, চিনতে পারিস? তোর মা কোথায়? সে আমাকে চিনল কি না জানি নে, কিন্তু সহাস্যে বললে, ভেতরে আসুন, মা রাঁধছে। অগ্রসর হয়ে বললুম, তোর দিদি কোথায়? দিদি এখনই আসবে, বাইরে গেছে। আসুন না আপনি। বেলা 12টা বেজে গেছে, কিন্তু এই বাড়ির বাসি পাঠ এখনও শেষ হয়নি। দারিদ্র্য এর আগে এমন করে আমার আর চোখে পড়েনি। ছায়া মলিন দরিদ্র ঘর দুখানার ভিজা দুর্গন্ধ প্রথমেই নাকে এলো। এপাশে নর্দমা, ওপাশে কুৎসিত কলতলা, একধারে ঝাঁটা, ভাঙা হাড়ি, কয়লা, আর দারিদ্র্যের সঙ্গে অসভ্যতা আর অশিক্ষা মিলে ঘর দুয়ারের কেমন ইতর চেহারা, পোড়া কাঠকুঠোর ভিড়। ছেঁড়া চটের থলে টাঙিয়ে পায়খানা ও কলতলার মাঝখানে একটা আব্রু রক্ষার চেষ্টা হয়েছে। পিসিমাদের মতো শুদ্ধাচারিণী মহিলারা কেমন করে এই নরককুণ্ডে এসে আশ্রয় নিলেন, এ আমার কাছে একেবারে অবিশ্বাস্য। একটা বিশ্রী অস্বস্তি যেন আমার ভিতর থেকে ঠেলে উপরে উঠে এলো। রান্নার জায়গায় এসে পিসিমাকে পেলাম। সহসা সবিস্ময়ে দেখলাম তিনি চটা ওঠা একটা কলাইয়ের বাটি মুখের কাছে নিয়ে চা পান করছেন। আমাকে দেখে বললেন, এ কি নলিনাক্ষ যে, কবে এলে? কিন্তু আমি নিমেষের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম তার চা খাওয়া দেখে। পিসিমা হিন্দু ঘরের নিষ্ঠাপতি বিধবা, স্নান আহ্নিক, পুজো, গঙ্গা স্নান, দান ধ্যান, এইসব নিয়ে চিরদিন তাকে একটা বড় সংসারের মহীয়সী প্রতিপালিকার মতো দেখে এসেছি। সদ্য স্নাতা গরদে থান পরা পিসিমাকে পূজা অর্চনার পরিবেশের মধ্যে দেখে কতদিন মনে মনে প্রণাম করে এসেছি, কিন্তু 3 বছরে তার একই পরিবর্তন। আমিষ রান্নাঘরে বসে ভাঙা কলাইয়ের বাটিতে চা খাচ্ছেন তিনি। বললুম, পিসিমা, প্রণাম করব, পা ছুতে দেবেন? পা বাড়িয়ে দিয়ে পিসিমা বললেন, কলকাতায় আমরা কমাস হলো এসেছি,
তোমাকে খবর দেওয়া হয়নি বটে। আর বাবা, আজকাল কে কার খবর রাখে বলো? চারিদিকে হাহাকার উঠেছে। আমি একটু থতিয়ে বললুম, পিসিমা, আপনাদের মাসোহারার টাকা আমি নিয়মিতই পাঠাচ্ছিলুম, কিন্তু আজ 6 মাস হতে চলল আপনাদের কোনো খোঁজ খবর নেই। খবর আর আমরা কাউকে দিইনি নলিনাক্ষ। পিসিমার কণ্ঠস্বর কেমন যেন ঔদাসীন্য আর অবহেলায় ভরা। একদিন আমি তার অতি স্নেহের পাত্র ছিলুম, কিন্তু আজ তিনি যে আমার এখানে অপ্রত্যাশিত আবির্ভাবে খুশি হননি, এ তার মুখ চোখ দেখেই বুঝতে পারি। হ্যাঁ গা দিদি, বলতে বলতে সেই আগেকার স্ত্রীলোকটি হাসি মুখে চাতালের ধারে এসে দাঁড়ালো। তুমি বাজারে যাবে না আমি যাব গা? বউ বাজারে আজ এত বড় বড় টাটকা তোপসে মাছ এসেছে। পিসিমা বিবর্ণ মুখে বললেন, তুমি এখন যাও বিনোদবালা। এমন উৎসাহজনক সংবাদে উৎসাহ না পেয়ে ম্লান মুখে বিনোদবালা সেখান থেকে সরে গেল। পিসিমা বললেন, তোমার কি খুব তাড়াতাড়ি আছে নলিনাক্ষ? বিশেষ কিছুই না, আজকের দিনটা আপনাদের এখানে থাকবো বলেই আমি এসেছিলাম পিসিমা। তা বেশ তো, বেশ তো। তবে কি জানো বাবা, খাওয়া দাওয়ার কষ্ট কি না? বলতে বলতে পিসিমা চা খেয়ে বাটি সরিয়ে দিলেন। আমার থাকার কথায় তার দিক থেকে কিছু মাত্র আনন্দ অথবা উৎসাহ দেখা গেল না। বললুম, শোভনা কোথায় পিসিমা? সে আসছে এখনই, বোধ হয় ও বাড়ি গেছে। ঈষৎ অসন্তোষ প্রকাশ করে আমি বললুম, সে কি আজকাল একলা বাসা থেকে বেরোয়? পিসিমা বললেন, না তেমন কই, তবে তেলটা নুনটা মাঝে মধ্যে দোকান থেকে আনে বই কি। বিনোদবালা যায় সঙ্গে। পিসিমা তার কথার দায়িত্ব কিছু নিলেন না, কিন্তু কেমন একটা মনোবিকারে আমার মাথা হেঁট হয়ে এলো। বললুম, শোভনার ছেলেটি কোথায়? কত বড়টি হয়েছে? পিসিমা বললেন, তার খুড়ো জ্যাঠা আমাদের কাছে ছেলেটাকে রাখলো না নলিনাক্ষ, তাদের ছেলে তারা নিয়ে গেছে। সে কি পিসিমা, অতটুকু ছেলে মা ছেড়ে থাকতে পারবে? শোভনা পারবে থাকতে? তা পারবে না কেন? 1 টাকায় 2 সের দুধও পাওয়া যায় না, ছেলেকে খাওয়াবে কি? নিজেদেরই হাঁড়ি চড়ে না কতদিন। অসুখ হলে ওষুধ নেই, শাড়ির জোড়া 12-14 টাকা, চাল পাওয়া যায় না বাজারে। আর কতদিন মুখ বুজে সহ্য করব নলিনাক্ষ? ভিক্ষে কি করিনি? করেছি, রাত্রিরে বেরিয়ে মান খুইয়ে হাত পেতেছি। বলতে বলতে পিসিমা নিঃশ্বাস ফেললেন। পুনরায় বললেন, কই, কেউ আমাদের চাল ডালের খবর নেয়নি নলিনাক্ষ? অনেকটা যেন আর্তকণ্ঠে বললুম, পিসিমা, টুনুদেরও এই অবস্থা, সবাই মরতে বসেছে আজ, তাই কেউ কারো খবর নিতে পারে না। টুনুর কাছেই আপনাদের ঠিকানা পেলুম। পিসিমা এতক্ষণ বসেছিলেন অতটা লক্ষ্য করিনি। তিনি এবার উঠে দাঁড়াতেই তার ছিন্ন ভিন্ন কাপড়খানার দিকে চেয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালুম। তিনি বললেন, এই বাড়ির ঠিকানা তুমি আর কাউকে দিও না বাবা। এমন সময় মিনু এসে দরজার কাছে চঞ্চল হাসি মুখে দাঁড়ালো। বললে, মা মা শুনছ? এই নাও একটা আধুলি, হরিশবাবু দিল। মিনুর মাথার চুল এলোমেলো, পরনের কাপড়খানা আলুথালু, মুখখানা রাঙা, গলার আওয়াজটা উত্তেজনায় কাঁপছে। অত্যন্ত অধীরভাবে পুনরায় সে বললে, যোগিন মাস্টার বললে কি জানো মা, আজ রাত্রিরে গেলে সেও 8 আনা দিতে পারে। পিসিমা অলক্ষ্যে আমার মুখের দিকে একবার তাকিয়ে ঝংকার দিয়ে বললেন, বেরো বেরো হারামজাদি এখান থেকে, ঝেঁটিয়ে মুখ ভেঙে দেব তোর। মিনু যেন এক ফুৎকারে নিভে গেল। মায়ের মেজাজ দেখে মুখের কাছ থেকে সরে গিয়ে সে অনুযোগ করে কেবল বললে, তুমিই তো বলেছিলে। হারু উপাস থেকে চেঁচিয়ে উঠল, ফির মিছে কথা বলছিস মিনু, এখন তোকে কে যেতে বলেছিল? মা তোকে রাত্রিরে যেতে বলেছিল না? পিসিমা ব্যস্তভাবে বললেন,
নলিনাক্ষ, তুমি বড্ড হঠাৎ এসে পড়েছো বাবা, এখন ভারী আতান্তর। তুমি ঘরে গিয়ে বসো গে। ধীরে ধীরে ঘরের ভিতরে এসে তক্তার মলিন বিছানাটার ওপর বসলুম। বাইরে শোনা গেল কলকণ্ঠে সম্মিলিত খলখলে হাসি। সেই হাসি নিকটতর হয়ে এলো। ঘরের কাছাকাছি আসতেই দেখি বিনোদবালার সঙ্গে শোভনা। আমি তাকে ডাকতেই সে যেন সহসা আঁতকে উঠল। দরজার কাছে এসে শোভনা শিউরে উঠে বললে, এ কি ছোড়দাদা, তুমি ঠিকানা পেলে কেমন করে? বললুম, এমনি এলুম সন্ধান করে করে। কেমন আছিস তোরা? নিজের চেহারা এতক্ষণে শোভনার নিজেরই চোখে পড়ল। জড়সড় হয়ে বললে, আমি আশা করিনি তুমি আমাদের ঠিকানা খুঁজে পাবে। বললুম, কিন্তু আমাকে দেখে কই একটু খুশি হলি নে তো? শোভনা চুপ করে রইল। পুনরায় বললুম, এতদিন বাদে তোদের সঙ্গে দেখা, কত দেশ বেড়ালুম, দিল্লিতে কেমন ছিলুম, এসব গল্প করার জন্যেই এলুম রে। তোর ছেলেকে পাঠিয়ে দিলেই থাকতে পারবি? না পারলে চলবে কেন ছোটদা? এদিক ওদিক চেয়ে বললুম, কিন্তু এই বাড়িটা তেমন ভালো নয়। তোরা এখানে আছিস কেন শোভা? এখানে আমাদের ভাড়া লাগে না। সবিস্ময় বললুম, ভাড়া লাগে না? এমন দয়ালু কে রে? শোভনা বললে, যার বাড়ি সে ভদ্রলোক আমাদের অবস্থা দেখে দয়া করে থাকতে দিয়েছেন। আজকালকার বাজারে এমন দয়া দুর্লভ। শোভনা বললে, তার কেউ নেই, একলা থাকেন কি না তাই। বোধহয় বিনোদবালা আড়াল থেকে হাতছানি দিয়ে ডাকছিল, সেই দিকে মুখ তুলে চেয়ে শোভনা সরে এলো। মিনিট পাঁচেক পরে আবার সে যখন এসে দাঁড়ালো, দেখি পাতলা জালের মতন শাড়িখানা ছেড়ে শোভনা একখানা সরু পাড় ধুতি পরে এসেছে। বললুম, শোভনা, তোরা ঠিকানা বদলালি, আমাকে চিঠি দিতে পারতিস। ঠিকানা ইচ্ছে করে দিইনি ছোড়দা। কিন্তু মাসোহারার টাকা নেওয়া বন্ধ করলি কেন রে? একটু থতিয়ে শোভনা বললে, ছেলের জন্যেই নিতুম তোমার কাছে হাত পেতে, কিন্তু ছেলে তো নেই, ছেলে আমার নয়, তাই নেওয়া বন্ধ করেছি। প্রশ্ন করলুম, তোদের চলছে কেমন করে? শোভনা বললে, তুমি আজই এসেছো, আজই চলে যাবে। তুমি সে কথা শুনতে চাও কেন ছোড়দা? চুপ করে গেলুম। এ কথা শোনবার অধিকার আমার নেই, খুঁচিয়ে জানবারও দরকার নেই। বললুম, নুটু কোথায়? সে লোহার কারখানায় চাকরি করে, টাকা 25 পায়। সপ্তাহে সপ্তাহে কিছু চাল ডাল আনে। আজকাল আবার নেশা করতে শিখেছে, সব দিন বাড়িও আসে না। বললুম, সে কি, নুটু অমন চমৎকার ছেলে, সে এমন হয়েছে? হারুর পড়াশুনোও তো বন্ধ, ও কি করে এখন? শোভনা নত মুখে বললে, এই রাস্তার মোড়ে চায়ের দোকানে হারুর কাজ জুটেছিল, কিন্তু সেদিন কতগুলো খাবার চুরি যাওয়ায় ওর কাজ গেছে, এখন বসেই থাকে। স্বভাবতই এবার প্রশ্নটা এসে দাঁড়ালো শোভনার ওপর, কিন্তু আমি আড়ষ্ট হয়ে উঠলুম। কথা ঘুরিয়ে বললুম, কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগেনি শোভা। মিনুটা এখন যাই হোক একটু বড় হয়েছে, ওকে যখন তখন বাইরে যেতে দেওয়া ভালো নয়। বাড়িটায় নানা রকম লোক থাকে, বুঝিস তো। বাইরে জুতোর মশমশ শব্দ পাওয়া গেল। চেয়ে দেখলুম আধময়লা জামা কাপড় পরা একটি লোক এক ঠোঙা খাবার হাতে নিয়ে ভিতরে এলো। মাথায় অল্প টাক, খোঁচা খোঁচা দাড়ি গোঁফ। লোকটির বয়স বেশি নয়। চাতালের ওপর এসে দাঁড়িয়ে বললে, কই বিনোদ, কোথা গেলে? এক ঘটি জল দাও আমার ঘরে। আরে কপাল, খাবারের ঠোঙা হাতে দেখলে আর রক্ষে নেই। নেড়ে কুকুরের মতন পেছনে পেছনে আসে, মেয়ে পুরুষগুলো কেঁদে কেঁদে ছোঁ মেরেই নেয় বুঝি হাত থেকে। পচা আমের খোসা নর্দমা থেকে তুলে চুষছে, দেখে এলুম গো। এই যে এনেছো জলের ঘটি, দাও। এ দুর্ভিক্ষে চারটি অবস্থা দেখলুম বুঝলে বিনোদ। আগে ঝুলি নিয়ে ভিক্ষে, যদি দুটি চাল পাওয়া যায়। তারপর হলো ভাঙা কলা এর থাল,
যদি 4টি ভাত কোথাও মেলে। তারপর হাতে নিল হাঁড়ি, যদি একটু ফ্যান কেউ দেয়। আর এখন কেবল কান্না, কোথাও কিছু পায় না। আরে পাবে কোত্থেকে? গেরস্তরা যে ভাত গুলে ফ্যান খাচ্ছে গো। যাই, দুখানা কচুরি চিবিয়ে পড়ে থাকি। বলতে বলতে লোকটি ভিতর দিকে চলে গেল। আমার জিজ্ঞাসু দৃষ্টি লক্ষ্য করে শোভনা বলল, উনি ছিলেন এখানকার কোনো স্কুলের মাস্টার, এখন চাকরি নেই, রান্নাঘরের পাশে ওই চালাটায় থাকেন। একলা থাকেন না সপরিবারে? না, ওর সবাই ছিল যখন উপার্জন ছিল। তারপর বড় মেয়েটি কোথায় চলে যায়, স্ত্রী তার জন্যে আত্মহত্যা করেন। ছেলে দুটি আছে মামার বাড়ি। ছোড়দা, বলতে পারো কত দিন এমনি করে বাঁচতে হবে? এই যুদ্ধ কি কোনো দিন থামবে না? উত্তর দেওয়া আমার সাধ্যের অতীত। সান্ত্বনা দেবারও কিছু ছিল না। চেয়ে দেখলুম শোভনার দিকে। চোখের নিচে তার কালো কালো দাগ, মাথার চুলগুলো রুক্ষ ও বিবর্ণ, সরু সরু হাত দুখানা শির ওঠা রক্তহীন ও স্বাস্থ্যহীন মুখখানা, যেন যুদ্ধের দাগ তার সর্বাঙ্গে, যেন দেশ জোড়া এই দুর্ভিক্ষের অপমানজনক চিহ্ন মুখে চোখে সে মেখে রয়েছে। তার কথায় ও কণ্ঠস্বরে কেমন যেন আত্মদ্রোহী তার অগ্নিস্ফুলিঙ্গ দেখতে পাচ্ছিলুম। সেদিনকার শান্ত ও চরিত্রবতী শোভনা, আমার ছোট বোন, আজ যেন অসন্তুষ্ট অগ্নিশিখার মতো লকলকে হয়ে উঠেছে। আমার কোনো সান্ত্বনা, কোনো উপদেশ শোনবার জন্যে সে আর প্রস্তুত নয়। কিন্তু আমার অপরিতৃপ্ত কৌতূহল আমাকে কিছুতেই চুপ করে থাকতে দিল না। একসময় বললুম, শোভা, এটা তো মানিস সামনে আমাদের চরম পরীক্ষার দিন। চারিদিকে এই ধ্বংসের চক্রান্তের মধ্যে আমাদের টিকে থাকতেই হবে। যেমন করেই হোক, নিজেদের মান সম্ভ্রম বাঁচিয়ে। মান সম্ভ্রম? শোভনা যেন আর্তনাদ করে উঠল। কোথায় মান সম্ভ্রম ছোড়দা? আগে বুকের আগুন নিয়েছিলুম সবাই, এবার পেটের আগুনে সবাই খাক হয়ে গেলুম। কে বলেছে প্রাণের চেয়ে মান বড়? কোন মিথ্যেবাদী রটিয়েছে আমাদের বুক ফাটে তো মুখ ফোটে না? ছোড়দা, তুমি কি বলতে চাও যদি তিল তিল করে না খেয়ে মরি, যদি পোড়া পেটের জ্বালায় ভগবানের দিকে মুখ খিচিয়ে আত্মহত্যা করি, যদি তোমার মা বোনের উপবাসী বাসি মরা ঘর থেকে মুদ্দ ফরাসে টেনে বার করে, সেদিন কি তোমাদেরই মান সম্ভ্রম বাঁচবে? যাও, খোঁজ নাও ছোড়দা ঘরে ঘরে গিয়ে। কাঙালিদের কথা ছাড়ো, গেরস্ত বাড়িতে ঢুকে দেখে এসো। কত মায়ের 32 নারী জ্বলে পুড়ে গেল দুটি ভাতের জন্যে। কত দিদিমা, পিসিমা, খুড়িমা, বোন বৌদিরা আড়ালে বসে চোখের জল ফেলছে একখানি কাপড়ের জন্যে। গামছা আর ছেঁড়া চাদর জড়িয়ে কত মেয়ে পুরুষের দিন কাটছে জানো? বাসি আমানি নুন গুলে খেয়ে কত লাজুক মেয়ে প্রাণ ধারণ করছে শুনেছ? মান সম্ভ্রম, মান সম্ভ্রম নিজের কাছেই কি রইল কিছু ছোড়দা? আমি বললুম, কিন্তু কন্ট্রোলের দোকানে তো অল্প দামে জাল কাপড় এসব পাওয়া যাচ্ছে, তোমরা তার কোনো সুবিধে পাও না? শোভনা আমার মুখের দিকে একবার তাকালো। দেখতে দেখতে তার গলার ভিতর থেকে পচা ভাতের ফেনার মতো এক প্রকার হাসি বমির বেগে উঠে এলো। শীর্ণ মুখখানা যেন প্রবল হাসির যন্ত্রণায় সহসা ফেটে উঠল। শোভনা হা হা করে হাসতে লাগল। সে হাসি বীভৎস, উন্মত্ত, নির্লজ্জ এবং অপমানজনকও বটে। আমার নির্বোধ কৌতূহল স্তব্ধ হয়ে গেল। পিসিমার কাছে মার খেয়ে মিনু ও হারু এসে জানালার কাছে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছিল। হঠাৎ তাদের দিকে চেয়ে শোভনা চেঁচিয়ে বললে, কেন কাঁদছিস কেন? দূর হয়ে যা সামনে থেকে। বিনোদবালা যেন কোথায় দাঁড়িয়েছিল সেখান থেকে গলা বাড়িয়ে বললে, মাসি মেরেছে ওদের। ও বাড়ির হরিশবাবুর কাছ থেকে মিনু পয়সা এনেছিল কি না, আরও কি যেন বলে ফেলেছিল তাই।
শোভনার মাথায় বোধহয় আগুন ধরে গেল। উঠে দাঁড়িয়ে ঝংকার দিয়ে বললে, মা, কেন তুমি ওদের মারলে শুনি? পিসিমা কলতলার পাশ থেকে বললেন, মারব না, কলঙ্কের কথা নিয়ে দুজনে বলাবলি করছিল, তাই বেদম মেরেছি। কিন্তু ওদের মেরে কলঙ্ক ঘোচাতে তুমি পারবে? পিসিমা চিৎকার করে উঠলেন, ভারী লম্বা লম্বা কথা হয়েছে তোর শোভা, এত গায়ের জ্বালা তোর কিসের লা? দিনরাত কেন তোরা তো ফোঁসফোঁসানি? কপাল পোড়ালি তুই, মান খোয়ালি, সে কি আমার দোষ? পেটের ছেলে মেয়েকে আমি মারবো, খুন করব, যা খুশি তাই করব, তুই বলবার কে? শোভনা গর্জন করে বললে, পেটের মেয়েরা যে তোমার অন্ন জোগাচ্ছে তার জন্য লজ্জা নেই তোমার? মেরে মেরে মিনুটার গায়ে দাগ করলে, তোমার কি আক্কেল? একেই তো ওই চেহারা, এরপর ঘর খরচ চলবে কোত্থেকে? লজ্জা নেই তোমার? তবে আমিও হাটে হাড়ি ভাঙবো শোভা। এই বলে পিসিমা এগিয়ে এলেন, উচ্চকণ্ঠে বললেন, নলিনাক্ষ আছে তাই চুপ করেছিলুম। বলি, ফরিদপুরের বাড়িতে বসে বিনোদবালার ঠিকানা কে জোগাড় করেছিল? গাড়ি ভাড়া কার কাছে নিয়েছিলি তুই? অধিকতর উচ্চকণ্ঠে শোভনা বললে, তাহলে আমিও বলি, মাস্টারকে কে এনে ঢুকিয়েছিল এই বাসায়? হরিশ যোগেন্দ্রের কাছে কে পাঠিয়েছিল মিনুকে? আমাকে কেরানি বাগানের বাসায় কে পৌঁছে দিয়ে এসেছিল? উত্তর দাও, জবাব দাও। হোটেলের পাউরুটি আর হাড়ের টুকরো তুমি কুড়িয়ে আনতে বলনি হারুকে? নুটু বাড়ি আসা ছাড়লো কার জন্যে? মুখ সামলে কথা বলিস শোভা। মারমুখী মা ও মেয়ের এই অদ্ভুত ও অবিশ্বাস্য অধঃপতন দেখে আমি আর স্থির থাকতে পারলুম না। উঠে বাইরে এসে দাঁড়ালুম। বললুম, পিসিমা আপনি স্নান করতে যান। শোভা, তুই চুপ কর ভাই। এরকম অবস্থার জন্যে কার দোষ দিবি বল? তোর, আমার, পিসিমার, হারু, মিনুর, এমনকি ওই বিনোদবালা, মাস্টারমশাই, হরিশের দলের কারোর কোনো দোষ নেই। কিন্তু অপরাধ যাদের, তারা আমাদের নাগালের বাইরে শোভা। যাগে, আমি এখন যাই, আবার এক সময় আসব। শোভনা কেঁদে বললে, আর তুমি এসো না ছোড়দা। আমি একবার হাসবার চেষ্টা করলুম, বললুম, পাগল কোথাকার। পিসিমা বললেন, এত গোলমালে তোমার কিছু খাওয়া হলো না বাবা নলিনাক্ষ, কিছু মনে করো না। বিনোদবালা বললে, চলো, ঢের হয়েছে, এবার খেয়ে নিয়ে তৈরি হও দিকি। গলাবাজি করলে তো আর পেট ভরবে না, পেটটা যাতে ভরে তার চেষ্টা করো। আমি কি আগে জানতুম তোমরা ভদ্রলোকের ঘর? তাহলে এমন ঝকমারি কাজে হাত দিতুম না। অপমানিত মুখে, পলকের জন্য বিনোদবালার মুখের দিকে চোখ তুলে অগ্নিবৃষ্টি করে আমি নিঃশব্দে বেরিয়ে গেলুম। পাতালপুরীর সুরঙ্গ লোকের কদর্য কলুষ রুদ্ধশ্বাস থেকে মুক্তি নিয়ে এসে দাঁড়ালুম রাজপথের ওপর দিগন্ত জোড়া মুমূর্ষুর আর্তনাদের মধ্যে। এই কয় মাসের মাসোহারা টাকাটা আমি অনায়াসে খরচ করতে পারি বই কি। অন্তত দিল্লি যাবার আগে ওদের এই অবস্থায় রেখে চুপ করে চলে যেতে পারি নে। সুতরাং অপরাহ্নকালটা নানা দোকানে ঘুরে ঘুরে কিছু খাদ্য সামগ্রী সংগ্রহ করা গেল। শতকরা 10 গুণ বেশি দামে চাল এবং 5 গুণ বেশি দামে আর সব খাবার জিনিসপত্র এখান ওখান থেকে কিনতে লাগলুম। কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেল। সেটা এই বিগত শ্রাবণের কৃষ্ণপক্ষ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দুর্গম পথঘাট পেরিয়ে সেগুলো নিয়ে গিয়ে উপস্থিত হলুম বউবাজারের বাড়ির দরজায়। বহু পরিশ্রম আর অধ্যবসায় ব্যয় করে 2-3 জন লোকের সাহায্যে সেগুলো নিয়ে গিয়ে রাখলুম সেই সরু আনাগোনার পথের একধারে। মাস 3 মতো খাদ্য সম্ভার কিনে এনেছিলুম। জিনিসপত্র বুঝে নিয়ে লোকগুলোকে বিদায় করলুম। ভিতর দিকে কোথায় যেন একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছিল, তারই একটা আভা এসে পড়েছিল আমার গায়ে। তাছাড়া নিচের তলাটা নিঃসার, মৃত্যুপুরীর মতো। আমি কয়েক পা অগ্রসর হয়ে গেলুম। ডাকলুম, মিনু, হারু। কোনো সাড়া নেই। যে ঘরখানায় দুপুরবেলায় আমি বসেছিলুম সেই ঘরখানা ভিতর থেকে বন্ধ। বুঝতে পারা গেল ক্লান্ত হয়ে পিসিমারা সবাই ঘুমিয়েছে। আবার আমি ডাকলুম, মিনু,
ও মিনু। বোধ করি বাইরের থেকে আমার গলার আওয়াজটা ঠিক বোধগম্য হয়নি। ঘরের ভিতর থেকে শোভনা সাড়া দিয়ে বললে, দিন রাত এত আনাগোনা কেন গো তোমার? মিনু ও বাড়িতে গেছে, আজ তাকে পাবে না, যাও। হতভাগা চামার। আমি বললাম, শোভা, আমি রে, আর কেউ নয়, আমি ছোড়দা। দরজাটা খোল দেখি। ছোড়দা? শোভনা তৎক্ষণাৎ দরজাটা খুলে দিয়ে আমার পায়ের কাছে এসে বসে পড়ল। অশ্রু সজল কণ্ঠে বললে, ছোড়দা, পেটের জ্বালায় আমরা নরক কুণ্ডে নেমে এসেছি গো। তুমি আমাকে মাপ করো, তোমার গলা আমি চিনতে পারিনি। শোভনার হাত ধরে আমি তুললুম। বললাম, কাঁদিস নি, চুপ কর। তোরা তো একা নয় ভাই, লক্ষ লক্ষ পরিবার এমনি করে মরতে বসেছে। কিন্তু ভেঙে পড়লে তো চলবে না, এমনি করেই এই অবস্থাকে পেরিয়ে যেতে হবে শোভা। শোন, কালকেই আমি দিল্লি যাব, তাই তাড়াতাড়িতে তোদের জন্যে 4টি চাল ডাল কিনে আনলুম, ওগুলো তুলে রাখ। চাল ডাল এনেছো? দুর্বল শরীরের উত্তেজনায় শোভনা যেন শিউরে উঠল। যেন ভাবি ক্ষুধা তৃপ্তির কল্পনায় কেমন একটা বিকৃত, উগ্র ও অসহ্য উল্লাস তার কণ্ঠস্বরের মধ্যে কাঁপতে লাগল। রুদ্ধশ্বাসে সে বললে, তুমি বাঁচালে, তুমি বাঁচালে ছোড়দা। তোমার দেনা আমরা কোনো দিন শোধ করতে পারবো না। এই বলে আমার বুকের মধ্যে মাথা রেখে আমার চিরদিনের আদরের ভগ্নী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। বললুম, ওর সঙ্গে নতুন জামা কাপড়ের একটা পুঁটলি রয়েছে, ওটা আগে তুলে রাখ শোভা। শোভনা আমাকে ছেড়ে দিয়ে কেরোসিনের ডিবেটা নিয়ে এসে খাদ্য সামগ্রীর কাছে দাঁড়িয়ে একবার সব দেখল। তারপর অসীম তৃপ্তির সঙ্গে কাপড়ের বস্তাটা তুলে নিয়ে ঘরের ভিতরে চৌকির নিচে রেখে এলো। শোভনা করুণ কণ্ঠে বললে, তুমি বলতে পারো ছোড়দা, এই দুর্ভিক্ষ কবে শেষ হবে? সবাই যে বলছে নতুন ধান উঠলে আমাদের আর উপোস করতে হবে না। তার আর্তকণ্ঠ শুনে আমি চুপ করে রইলুম। শোভনা পুনরায় বললে, ফরিদপুরে সেই মস্ত মাঠ তোমার মনে আছে ছোড়দা? ভাবো তো, সেই মাঠে আমনের সোনার শীষ পেকেছে, হাওয়ায় তারা ঢেউ খেলছে আনন্দে, মাঠে মাঠে চাষার দল গান গেয়ে গেয়ে কাটছে সেই ধান, সেই লক্ষ্মীকে ভারে ভারে তারা ঘরে তুলে আনছে। মনে পড়ে? শোভনার স্বপ্নময় দুটি চোখ হয়তো সেই সোনার বাংলার মাঠে মাঠে একবার ঘুরে এলো, কিন্তু আমি কেরোসিন ডিবের আলোয় এই নরককুণ্ড ছাড়া আর কোথাও কিছু দেখতে পেলাম না। কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলুম, সহসা বাইরে কার পায়ের শব্দ পেয়ে শোভনা সচকিত আতঙ্কে অন্ধকারের দিকে ফিরে তাকালো। তারপর কম্পিত অধীর কণ্ঠে সে বললে, ছোড়দা, এবার তুমি যাও, তোমার অনেক রাত হয়ে গেছে, এখন নিশ্চয় 9টা। আমার মনে ছিল না, নিশ্চয় 9টা বেজেছে। এবার তুমি যাও ছোড়দা। এগুলো তুলে রাখ আগে সবাই মিলে। রাখবো, ঠিক রাখবো, একটি একটি চাল ডালের দানা গুনে গুনে রাখবো, কিন্তু এবার তুমি যাও ছোড়দা, আলো ধরছি, তুমি যাও, একটু দেরি করো না লক্ষ্মীটি ছোড়দা। শোভনা চঞ্চল অস্থির উদ্দাম হয়ে এসে আমাকে যখন এক প্রকার টেনে নিয়ে যাবে, সেই সময় একটি লোক চাল ডালের বস্তার ওপর হোঁচট খেয়ে ভিতরে এসে দাঁড়ালো। একেবারে গায়ের ওপর এসে পড়ে বললে, ওহ, নতুন লোক দেখছি, চাল ডাল এনে একেবারে নগদ কারবার। লোকটার পরনে একটা খাকি শার্ট, সর্বাঙ্গে কেমন একটা নেশার দুর্গন্ধ। আমি বললুম, কে তুমি? আমি কারখানার ভূত স্যার। এই বলে হঠাৎ শোভনার একটা হাত ধরে ঘরের দিকে টেনে নিয়ে বললে, এসো, কথা আছে। কথা কিচ্ছু নেই, ছাড়ো, বলে শোভনা তার হাতখানা ছাড়িয়ে নিল। বটে, লোকটি ভুরু বাঁকিয়ে বললে, আগাম 1 টাকা দিইনি কাল? রুদ্ধশ্বাসে শোভনা বললে, বেরিয়ে যাও বলছি ঘর থেকে। বাহ, বেরিয়ে যাব বলে বুঝি এলুম 1.5 মাইল হেঁটে? বেশ কথা বললি পাগলি। লোকটা বোধ হয় তক্তাখানার ওপর বসবার চেষ্টা করছিল। হেসে বললে,
আজ বুঝি আবার খেয়াল উঠল? শোভনা আর্তনাদ করে উঠল। ছোড়দা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছো তুমি? এই অপমানের কি কোনো প্রতিকার নেই? দাঁড়াও, আজ খুন করবো বটিখানা। বলতে বলতে ছুটে সে বেরোলো, রান্নাঘরের দিকে চলল। লোকটা এবার উঠে বাইরে এলো, বললে, মশাই, এই নিয়ে মেয়েটা আমাকে অনেকবারই খুন করতে এলো, বুঝলেন? আসলে মেয়েটা মন্দ নয়, কিন্তু ভারী খেয়ালি। তবে কি জানেন স্যার, আমরা হচ্ছি জরুরি কাজের লোক, লোহা লক্কর নিয়ে কাজ করি। মেয়ে মানুষের মেজাজ টেজাজ অত বুঝি নে। এসব জানে ওই বাবু মার্কা লোকগুলো, ওরা নানা রকম ভাড়ামি করতে পারে। এমন সময় উন্মাদিনীর মতন একখানা বটি হাতে নিয়ে শোভনা ছুটে বেরিয়ে এলো। পিসিমা ধর্মরিয়ে এলেন, হারু ছুটে এলো। লোকটি শান্ত কণ্ঠে বললে, আচ্ছা আচ্ছা, আর খুন করতে হবে না, দেখছি আজ খেয়ালের ভূত চেপেছে ঘাড়ে। আচ্ছা, এই যাচ্ছি সরে। বিনোদবালা আর পিসিমা দৌড়ে এসে ধরে ফেললেন শোভনাকে। লোকটি পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বললে, বেশ, সেই ভালো। বিনোদের ঘরে রইলুম এই রাত্রিটার মতন, কিন্তু মাঝরাত্রিরে আমাকে নিশ্চয় ডেকে ঘরে নিও, নইলে আমার কিছুতেই ঘুম হবে না, বলে রাখলুম। আচ্ছা বেশ, কাল না হয় 2.5 চালই দেওয়া যাবে। আয় বিনোদ, তোর ঘরে যাই। বলতে বলতে বিনোদের হাতখানা টেনে নিয়ে স্কুল মাস্টারের ঘরের দিকে চলে গেল। শোভনা সহসা আমার পায়ের ওপর লুটিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আস্তে আস্তে আমি পা ছাড়িয়ে নিলুম। শোভনা কাঁদুক, সবাই কাঁদুক, আমি অসাড় ও অন্ধের মতন হাতড়ে হাতড়ে সেখান থেকে বেরিয়ে সোজা বাইরে এসে পথে নামলুম। অন্ধকারে কোথাও কিছু দেখতে পেলুম না, শুধু অন্ধকার, অনন্ত অন্ধকার। কেবল মনে হলো অঙ্গারের আগুন যেমন পুড়ে পুড়ে নিস্তেজ হয়ে আসে, তেমনি মহানগরের ক্ষুধাশ্রান্ত কাঙালিরা চারিদিকে চোখ বুজে পথে ঘাটে নালা নর্দমায় শুয়ে মৃত্যুর পদধ্বনি কান পেতে শুনছে।